এই ইতিহাস বিষয়টা নিয়ে স্টুডেন্টদের মধ্যে একটা খুব ভুল ধারণা কাজ করে যে খানিকটা পড়ে যাব আর বানিয়ে বানিয়ে গল্পের আকৃতিতে পুরোটা লিখে দেব। বিষয়টা কতটা ভুল তোমরা বুঝতে পারবে এই টপিকটা দেখলে। ধরো পরীক্ষা দিতে গেলে এবং প্রশ্নপত্রে দেখছো লেখা টিকা লেখো অস্ট্রিয়া রেজিম বা ওল্ড রেজিম বা এনশিয়ান রেজিম। তুমি পারবে কিছু না পড়ে গিয়ে জিনিসটাকে গল্পের মতন লিখতে বানিয়ে বানিয়ে? পারবে না। সেই জন্যই আজকের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই যে নামটা ওল্ড রেজিম বা অস্ট্রিয়া রেজিম, এটা দেখে কিন্তু বিন্দু মাত্র বোঝার উপায় নেই যে বিষয়টা ঠিক কি। টপিকটা খুব ছোট, তোমরা দেখবে বইতে খুঁজে পেয়ে যাবে প্রথম অধ্যায়, নবম শ্রেণীর ইতিহাস বইয়ের প্রথম অধ্যায় একদম শুরুর দিকেই একদম বিষয়টা রয়েছে। বেশি না, 12-13 লাইনের একটা ব্যাপার, কিন্তু মাথা ঠান্ডা করে বুঝতে হবে। যারা শুধু শুনছো তারা তো শোনো, আর যারা খাতা নিয়ে বসেছো তারা নোটস তুলে নাও, পারলে পুরোটা নোটস তুলে নাও, আর আমি পড়াতে পড়াতে যেটা বোঝাবো সেটাও বুঝতে থাকো। তো আজকে আমাদের বিষয় অস্ট্রিয়া রেজিম বা ওল্ড রেজিম। চলো কি বলছে দেখো। অস্ট্রিয়া রেজিম বলতে দৈব রাজতন্ত্র, অভিজাততন্ত্র, সামাজিক বৈষম্য প্রভৃতির সমন্বয়ে গড়ে ওঠা ফ্রান্সের পুরাতনতান্ত্রিক ব্যবস্থাকে বোঝায়। মানে অস্ট্রিয়া রেজিম বলতে দৈব রাজতন্ত্র। আমরা একে একে বিষয়গুলো বুঝি। দেখো দৈব রাজতন্ত্র বিষয়টা ঠিক কি। দৈব রাজতন্ত্র মানে ফ্রান্সের যে রাজারা ছিলেন তারা নিজেদেরকে দেবতা বা ঈশ্বরের প্রতিনিধি বলে মনে করতেন, বা নিজেদেরকে ঈশ্বরের প্রতিনিধি বলে সমাজের কাছে প্রচার করতেন। প্রশ্ন আসতে পারে কেন করতেন, মানে তোমাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে যে নিজেদেরকে রাজারা কেন ঈশ্বরের প্রতিনিধি বলে প্রচার করলেন। কারণ রাজারা যে স্বৈরাচারী শাসন চালাচ্ছে সেগুলো কি সাধারণ মানুষ মেনে নেবে? মানার কোনো প্রশ্নই আসছে না। কিন্তু দেখো রাজারা যদি বলে যে আমরা ঈশ্বরের প্রতিনিধি বা ঈশ্বরের দূত, আমরা ঈশ্বরের কাজ করতে এসেছি, তো তোমরা আমাদের কর দাও, তোমরা আমাদের ট্যাক্স দাও, তাহলে কিন্তু সাধারণ মানুষ রাজাদের কথা মেনে নেবে। ঠিক সেই কারণেই ফ্রান্সের রাজারা নিজেদেরকে ঈশ্বরের প্রতিনিধি বলে সাধারণ মানুষের কাছে পরিচয় দিত। সেজন্য এই যে রাজতন্ত্রটাকে আমরা বলেছি দৈব রাজতন্ত্র। এই দৈব রাজতন্ত্র কিন্তু 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সে প্রচলিত ছিল। আর কি ছিল? আর ছিল অভিজাততন্ত্র। তোমরা আগের ক্লাসগুলো যারা করেছো তারা নিশ্চয়ই এটার সাথে রিলেট করতে পারবে অভিজাততন্ত্র কি জিনিস। আর কি ছিল? সামাজিক বৈষম্য দেশে বিরাজমান ছিল। সামাজিক বৈষম্য মানে কি? এই যে প্রথম সম্প্রদায়টা মানে যাজকরা, দ্বিতীয় সম্প্রদায়টা মানে অভিজাতরা, তারা বিশাল ক্ষমতা বা বিশাল একটা সুবিধা ভোগ করত, কিন্তু দেশের এতগুলো করের বোঝা বহন করার পরেও তৃতীয় সম্প্রদায়ের কিন্তু কোনো অধিকার ছিল না, তারা ছিল অধিকার বঞ্চিত শ্রেণী। সেজন্যই এই যে বিপ্লব পূর্ববর্তী যে ফ্রান্সের অবস্থা, এখানে সামাজিক বৈষম্য বিরাজমান ছিল প্রভৃতির সমন্বয় গড়ে ওঠা ফ্রান্সের পুরাতনতান্ত্রিক ব্যবস্থাকে বোঝায়। মানে এক বাক্যে যদি বলে যে অস্ট্রিয়া রেজিম কি, এক বাক্যে, তাহলে এটা কি? অস্ট্রিয়া রেজিম বা ওল্ড রেজিম বলতে দৈব রাজতন্ত্র, অভিজাততন্ত্র, সামাজিক বৈষম্য প্রভৃতির সমন্বয়, মানে প্রভৃতি মিলিয়ে ফ্রান্সের যে পুরাতনতান্ত্রিক ব্যবস্থাটা গড়ে ওঠে তাকেই বলা হয় ওল্ড রেজিম বা এনশিয়ান রেজিম বা অস্ট্রিয়া রেজিম। ফ্রান্সে বুর্ব রাজবংশের অধীনে মোটামুটিভাবে পঞ্চদশ থেকে অষ্টাদশ শতক পর্যন্ত এই
পুরাতন তন্ত্র বিরাজমান ছিল। এখানে ইম্পর্টেন্ট কোনটা? এখানে ইম্পর্টেন্ট রাজবংশের নামটা। এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে ফ্রান্সে বুর্ব রাজবংশের অধীনে, মানে এই যে অস্ট্রিয়া রেজিম চলাকালীন ফ্রান্সে কোন রাজবংশের শাসন ছিল? বুর্ব রাজবংশের। এই পূর্ব রাজবংশের অধীনে মোটামুটি ভাবে পঞ্চদশ শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত এই যে পুরাতন তন্ত্র, এটা কিন্তু ফ্রান্সে বিরাজমান ছিল। এই অবস্থায় পূর্ব বংশের রাজারা নিজেদের ঈশ্বরের প্রতিনিধি বলে মনে করতেন। এর আগেই বললাম যে পূর্ব রাজবংশের রাজারা নিজেদেরকে ঈশ্বরের প্রতিনিধি বলে মনে করতেন। সেই জন্য তারা নিজেদের কাজের জন্য জনগণের কাছে দায়বদ্ধ ছিলেন না। মানে কোনো একটা কাজ রাজারা করলেন, কিন্তু কেন করলেন সেটা তো দেশের মানুষকে কৈফিয়ত দিতে হবে। দেশের মানুষের কাছে রাজা তার কাজের জন্য তো দায়বদ্ধ, কিন্তু যেহেতু রাজা এখানে নিজেকে ঈশ্বরের প্রতিনিধি বলে প্রচার করেছেন, সেই জন্য সাধারণ মানুষের কাছে রাজা কোনো কৈফিয়ত দিতে বাধ্য ছিলেন না। এবার কি? ফরাসি সমাজ প্রধান তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল। এটা আমরা আগের দুটো ক্লাসে পড়েছি, যাজক, অভিজাত, বুর্জোয়া এবং সাধারণ দরিদ্র শ্রেণী। এই যাজক কারা? এই যাজক হচ্ছে গির্জার সাথে জড়িত সমাজের প্রথম সম্প্রদায়। অভিজাত কারা? অভিজাত হচ্ছে একদম প্রথম লেভেলের যারা অফিসার, যারা বিচার ব্যবস্থার প্রথম সারিতে রয়েছে, যাদের বংশ কৌলিন্য রয়েছে, তারা হচ্ছে সমাজের দ্বিতীয় শ্রেণী। এই বুর্জোয়া আর সাধারণ দরিদ্র শ্রেণী হচ্ছে সমাজের তৃতীয় শ্রেণী, যাদের কোনো অধিকার ছিল না, কিন্তু ফ্রান্সের প্রায় সমস্ত কর তারাই কিন্তু এই করের বোঝা তারা কিন্তু বহন করত। 3 নম্বর, যাজক ও অভিজাতরা ছিলেন বিশেষ সুবিধাভোগী শ্রেণী। এটা তো তোমরা জানোই, যারা এই আগের ক্লাসগুলো করে এসছো তারা এটা জানো যে যাজক এবং অভিজাতরা ছিলেন বিশেষ সুবিধাভোগী শ্রেণী। অন্যদিকে বুর্জোয়ারা, মধ্যবিত্তরা, দরিদ্ররা, শাকুলতরা প্রমুখরা ছিলেন সুবিধা বঞ্চিত এবং নিপীড়িত শ্রেণী। মানে শুধু যে সুবিধা বঞ্চিত তা কিন্তু নয়, তারা কিন্তু বিভিন্ন নিপীড়নেরও শিকার হতো সমাজে। তো এই ছিল ফ্রান্সের অবস্থা। একদিকে রাজাদের দৈব রাজতন্ত্র, রাজারা নিজেদেরকে ঈশ্বরের প্রতিনিধি বলে প্রচার করছেন, যার ফলে তারা কোনো কাজের জন্যই সমাজের কোনো মানুষের কাছে দায়বদ্ধ নন, কৈফিয়ত দিতে বাধ্য নন। সমাজ আবার তিনটে আলাদা আলাদা সম্প্রদায় বিভক্ত। আমাদের যাজকরা একটা টাকাও দিচ্ছে না, অভিজাতরা একটা টাকাও দেয় না সরকারকে, কিন্তু সমস্ত সুবিধা ভোগ করে। এদিকে তৃতীয় সম্প্রদায় যারা দরিদ্র, যারা বুর্জোয়া, তারা কিন্তু সমাজের প্রায় সমস্ত কর বহন করে, করের বোঝা বহন করে, কিন্তু একটুকুও অধিকার তাদের নেই দেশের মধ্যে। এই ছিল ফ্রান্সের অবস্থা। এবং মূলত এই যে পুরাতন ব্যবস্থা ফ্রান্সের, এটাকেই আমরা বলছি অস্ট্রিয়া রেজিম। ফ্রান্সে পুরাতন তন্ত্রের ধারক এবং বাহক পূর্ব বংশের রাজাদের মধ্যে অন্যতম ছিলেন ত্রয়োদশ লুই, চতুর্দশ লুই, পঞ্চদশ লুই এবং ষোড়শ লুই প্রমুখ। মানে এই যে ফ্রান্সের যে ব্যবস্থা, পুরাতন ব্যবস্থা, যেটাকে আমরা অস্ট্রিয়া রেজিম বলছি, এই ব্যবস্থা যখন ফ্রান্সে চলছে তখন ফ্রান্সে শাসন করছে কারা? ফ্রান্সে শাসন করছে পূর্ব রাজবংশ। এই পূর্ব রাজবংশের এই 4 জন রাজা, এরা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, এদের ব্যাপারে তোমাদের পড়তে হবে। এবং এই পুরো কাহিনীটা বা পুরো ইতিহাসটা পড়তে পড়তে তোমরা কিন্তু এই 4 জন রাজার নামই পড়বে, ত্রয়োদশ লুই, চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, ষোড়শ লুই। বিশেষ করে ইম্পর্টেন্ট এই ষোড়শ লুই, কারণ 1789 খ্রিস্টাব্দে এই রাজার আমলেই বিপ্লবটা হয়েছিল। তো 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব এই পুরাতন তন্ত্রকে ধ্বংস করে। তাহলে এই যে অস্ট্রিয়া রেজিম,
এটা কবে পর্যন্ত চলেছিল? এই অস্ট্রিয়া রেজিম কিন্তু চলছে 1789 খ্রিস্টাব্দে বিপ্লবের ঠিক আগের মুহূর্ত পর্যন্ত। আর বিপ্লব যেই শুরু হলো, এই বিপ্লব কিন্তু এই পুরাতন তন্ত্র মানে যে সিস্টেমটা, যে ব্যবস্থাটা চলছিল, সেই ব্যবস্থাটাকে কিন্তু ধ্বংস করে এই বিপ্লব। তো এই বিপ্লব পূর্ববর্তী যে পুরাতন তন্ত্র, সেটাকেই আমরা ওল্ড রেজিম বা এনশিয়ান রেজিম বা অস্ট্রিয়া রেজিম বলছি। আমি পুরো বোর্ডটা একবার রিডিং করে নিচ্ছি, তোমরা একবার দেখে নাও, যারা লিখছো তারা লিখে নাও। দেখো, অস্ট্রিয়া রেজিম বলতে দৈব রাজতন্ত্র, অভিজাততন্ত্র, সামাজিক বৈষম্য প্রভৃতির সমন্বয় গড়ে ওঠা ফ্রান্সের পুরাতনতান্ত্রিক ব্যবস্থাকে বোঝায়। ফ্রান্সে বুর্ব রাজবংশের অধীনে মোটামুটিভাবে পঞ্চদশ থেকে অষ্টাদশ শতক পর্যন্ত এই পুরাতনতন্ত্র বিরাজমান ছিল। এই অবস্থায় বুর্ব বংশের রাজারা নিজেদের ঈশ্বরের প্রতিনিধি বলে মনে করতেন বলে তারা নিজেদের কাজের জন্য জনগণের কাছে দায়বদ্ধ ছিলেন না। ফরাসি সমাজ প্রধান তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল: যাজক, অভিজাত, বুর্জুয়া এবং সাধারণ দরিদ্র শ্রেণী। যাজক এবং অভিজাতরা ছিলেন বিশেষ সুবিধাভোগী শ্রেণী, অন্যদিকে বুর্জুয়া, মধ্যবিত্ত, দরিদ্র, শাকুলোত প্রমুখরা ছিলেন সুবিধা বঞ্চিত ও নিপীড়িত শ্রেণী। ফ্রান্সে পুরাতন তন্ত্রের ধারক এবং বাহক বুর্ব বংশের রাজাদের মধ্যে অন্যতম ছিলেন ত্রয়োদশ লুই, চতুর্দশ লুই এবং পঞ্চদশ লুই এবং ষোড়শ লুই প্রমুখরা। 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব এই পুরাতন তন্ত্রকে ধ্বংস করে। তো এই ছিল আজকের টপিক। এটা ভালো করে পড়ে নাও, ভিডিওটা দেখে নাও। একবার বুঝতে না পারলে ভিডিওটা 2-3 বার দেখো, আর বই খোলো, দেখবে টপিকটা রয়েছে বইতে, যা লেখা রয়েছে পড়ো। তোমরা তোমাদের কোচিং সেন্টারের যে টিচার, যে তিনি যে নোটস প্রোভাইড করেছেন সেটা পড়ো। হিস্টোরিসিটিতে পড়লে হিস্টোরিসিটির নোট পড়ো, পুরো জিনিসটা কিন্তু তৈরি হয়ে যাবে। আর যারা চাইছো যে হিস্টোরিসিটির অফলাইন বা অনলাইন ব্যাচগুলোতে ভর্তি হবে, তারা এই নাম্বারটায় কল করে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আজকে এই পর্যন্তই। আবার আমরা নেক্সট ক্লাসে এর পরের টপিকটা আলোচনা করব।